হচ্ছে কোটা সংস্কারের যে দাবিতে আন্দোলন আবার শুরু হয়েছে। তো এখন এই যে কোটা নিয়ে আন্দোলন, এটা তো ২০১৮ সালেও আমরা দেখেছিলাম একবার হয়েছিল। তখন শেখ হাসিনা বলেছিলেন যে কোটা প্রথাটাই তিনি আর রাখবেন না। কোন কোটাই থাকবে না। কিন্তু এখানে তো আসলে কোটা বাতিলের কথা বলা হচ্ছে না। যারা আন্দোলন আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা অলওয়েজ বলে আসছেন যে একটা সংস্কার করতে হবে কোটার। কিন্তু তা না করে যেটা হচ্ছে যে এটা আসলে বাতিল করে দেওয়ার কথা কখনো, কখনো শেখ হাসিনা বলছেন। আবার দেখা যাচ্ছে ৩০% তারা মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছেন। তো এইজন্য এই যে কোটাটা নিয়ে যে একটা মানে বিতর্ক, এটা জারি করে রাখছেন শেখ হাসিনা এবং এই যে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের উপরে যেভাবে পুলিশের হামলে পড়ার কথা, সেভাবে তারা হামলে পড়ছে না। অর্থাৎ শেখ হাসিনা সরকার তো আসলে মাঠে কোনো আন্দোলন তারা জমতে দেয় না। তো এই আন্দোলনটাকে যে আবার তারা জমতে দিচ্ছে, এটা নিয়েও কেউ প্রশ্ন তুলেছেন যে এটা কি তাহলে সরকারি পৃষ্ঠপোষকতায় আবার নতুনভাবে এই আন্দোলনটা করতে দেয়া হচ্ছে কিনা? তো এই ধরনের নানা সন্দেহ, সংশয় কিন্তু রয়েছে এই আন্দোলনটাকে ঘিরে। তো এখন এই যে কোটা, এটা কি কেউ মনে করছেন যে আসলে আমাদের দেশে যে মেধার উপর ভিত্তি করে যে নিয়োগ প্রক্রিয়া সেটা যাতে না হয় এবং যারা তরুণ তাদের মানে মধ্যে যারা মেধাবী রয়েছেন তাদেরকে যাতে না এনে মেধাহীন তরুণদেরকে যাতে অগ্রাধিকার দেয়া হয়, সেই ব্যবস্থাটাই হচ্ছে আসলে এই কোটা ব্যবস্থা এবং সেজন্যই এত বেশি পার্সেন্ট মানে কোটা রাখতে যাচ্ছে সরকার। তো এখন এই যে কোটাকে নিয়ে যে আবার একটা নতুন করে আন্দোলন দানা বাঁধলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং এটি কি আসলেই সরকারি পৃষ্ঠপোষকতায় কিনা সেটাও আপনার কাছে জানতে চাই। বা এই আন্দোলনটা নতুন করে সরকার আসলে উস্কে দিতে চাচ্ছে কিনা? সবকিছু মিলে আপনার বিশ্লেষণ জানতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা ১ সপ্তাহ পরে আবার শুরু করছি। যেহেতু অনিবার্য কারণবশত সেটা হয় না, সেটা আমাদের সাকিব সাহেব বলছেন। অনেক দর্শক আমাকে যোগাযোগ করছেন। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। গত সপ্তাহে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা করতে পারিনি। তো অনেক প্রসঙ্গ জমে আছে যেটা এখন সবচেয়ে বেশি বাংলাদেশ বলতে পারেন টক অফ দ্য কান্ট্রি, কোটা, যেটা ২০১৮ সালে আপনার কয়েকদিনে এটা একটা মোমেন্টাম পেয়েছিল যে আন্দোলন, এবং সরকার সে যাত্রায় আপনার টোটালি বাতিল করে দিয়ে আপাতত সেটা মানে স্থিমিত করে দিয়ে নতুন চাল দিয়ে এই যে সোকল মুক্তিযোদ্ধার সন্তানদের মাধ্যমে হাইকোর্টে রিট করে সেটা এখন নতুন সরকার আসার পরে এটা একটা নতুন নেক্সাস কোর্টের সাথে গোপালীর এটা সে একটা নতুন ভাবে চালু করছে। এই যে আপনি যে বললেন অনেকে অনেক রকম সন্দেহ করে, হ্যাঁ করতে পারে। এখানে তো আসলে কোথার থেকে কি আসতেছে এটা তো সব সাউথ ব্লক দিল্লি থেকে আসে, কখন কোথায় কি করবে না করবে। কিন্তু কোটা আন্দোলনটা তরুণদের মাঝে, এই যে যা কিছু করতে হবে যে কোনো দেশে তরুণরা করতে হবে, ছাত্ররা করতে হবে, মানে তরুণরা যদি না জাগে দেশের কোনো পরিবর্তন হবে না। আমি কোটা আন্দোলনকে শুধু সাপোর্টই করব না, এটার জন্য যে কোনো কিছু করার জন্য আমি তাদের সাথে একমত। কিন্তু কোটার থেকেও অনেক জরুরি জিনিস দেশে আছে, তরুণদেরকে এটা মনে রাখতে হবে। যে দেশের রাজনীতি ঠিক নাই, যে দেশের জীবনের নিশ্চয়তা নাই, যে দেশে খেটে খাওয়া মানুষ একবেলা মানে খাওয়ার কেনার এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে, সেই দেশে কোটা শত জরুরি হলেও এটা অনেক নিচে থাকবে। তারপরও তরুণরা যে এটা প্রতিবাদ করে নামছে, কারণ তাদের স্বার্থে আঘাত লাগছে। এই জন্য আমি তরুণদের আজকে কিছুক্ষণ আগে আমি তাদের সাক্ষাৎকার দেখছিলাম, তারা আন্দোলনের যে কথা বলছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা আপোষকামিতা জাতীয় কথা। উইথ অল রেসপেক্ট টু ইউর মুভমেন্ট, আসলে যদি দেশটার মাথায় পচন ধরে, আমরা তো এখন সংবিধানে গোপালী শেখ মুজিবের সমালোচনা করতে পারবেন না। আইন করছে, সংবিধান করছে। পৃথিবীর কোন দেশে আছে কিনা যে একজন ব্যক্তির সমালোচনা করা যাবে না? ক্লাস 9-এ যেই লোক 3বার ফেল করছে শেখ মুজিব, আই রিপিট, যেই দেশের যাকে সো কল তাদের জাতির পিতা, সেই লোক যদি এই দেশের আদর্শ হয়, স্বাধীনতা সংগ্রাম করছে, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিছে, এটা আমরা প্রত্যেকবার বলি। অবিসংবাদিত নেতা ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু
দেশ চালানোর ন্যূনতম যোগ্যতা যার ছিল না, উনি হচ্ছেন শেখ মুজিব। আপনি ৭২ সালে উনি যে সংবিধান আমাদের রচনা হয়, সে ৭২ সালের সংবিধানে এটা ছিল না, কিন্তু উনি করছে কি, ফর দ্য টাইম বিং টেম্পোরারিলি মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করার জন্য উনি ওই বারের জন্য চালু করলো যে মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে কোটার সিস্টেমে ভালো। তখন আসলে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, এরাই তো মুক্তিযুদ্ধ করছে, এদের ব্যাপারে তো কারো কোনো আপত্তি নেই। মুক্তিযোদ্ধারা উনি এটা ভালো কাজ করছে, খারাপ করে নাই, কিন্তু সেটা তো সংবিধানে লেখা আছে অনগ্রসর হিসাবে তাদেরকে চাকরির থেকেও বরং তাদেরকে আর্থিক সুবিধা, সামাজিক সুরক্ষা বলা হয়েছে সংবিধানে। এই সামাজিক সুরক্ষার আওতায় তাদেরকে দেওয়া হোক, এখনো দেয়া হচ্ছে। প্রতিটা খেতাবপ্রাপ্ত অথবা মুক্তিযোদ্ধা যাদেরকে বলা হয়েছে, তাদেরকে একটা ভালো আর্থিক ফেসিলিটি এখনো তারা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আপনি দেখেন 1979 সালে কিন্তু প্রেসিডেন্ট জিয়া এগুলো বাতিল করছে, বলছে মেধাবীরা এখানে আসবে। এগুলো অনেক লম্বা, আমাদের ডক্টর আসিফ নজরুল এটার উপর পিএইচডি করছেন, ওনার আমি কটা সাক্ষাৎকার দেখলাম, উনি ইন ডিটেইলস বলছেন আমাদের সংবিধানের 15 ধারায় পরিষ্কার করে লেখা আছে যে সবার সমান অধিকার। আবার 29 ধারায় বলা আছে, আর্টিকেল 29-এ, যে যারা অনগ্রসর। এখন অনগ্রসরের ডেফিনিশন কি? যেমন ভারতে 2006 সালে মুসলমানের সংখ্যা ছিল 14%। সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ভারতে মুসলমানের সংখ্যা ছিল 2.5%। এই জন্য সাচার কমিশন নামে একটা কমিশন করা হয়, যে একইভাবে শিডিউল কাস্ট এসসি বলা হয়, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড গ্রুপ, যারা এইসব কাস্টদেরকে জন্য ওখানে সিস্টেম করা হয়েছে যে সরকারি কোটায় কতজন চাকরি করে কোন গ্রুপের, সেই জন্য তাদের জন্য কোটা সিস্টেম চালু করা হয়েছে। এখন আমাদের দেশে মুক্তিযোদ্ধারা কত পার্সেন্ট এই পর্যন্ত পাইছে, সেটার কি কোনো ডেটা আমাদের কাছে আছে? না। এবং একবার পেলে দ্বিতীয়বার ওই ফ্যামিলি থেকে আর পাবে না, সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য প্রযোজ্য, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রযোজ্য হবে না। আচ্ছা, আবার আমাদের মুক্তিযোদ্ধারা কি এরকম তার ছেলে মেয়েদেরকে, তার নাতিপুতিদেরকে, এখন নাতিপুতিদেরকে চাকরি দিচ্ছে। আমাদের মুক্তিযোদ্ধারা এই জন্য যুদ্ধ করছে যে আমার ছেলে মেয়ে অযোগ্য হলে তাকে চাকরি দিবা, নাতিপুতিরা অযোগ্য হলে চাকরি দিবা। আমি তো মুক্তিযুদ্ধ ফ্যামিলির ছেলে, আমার বাবা তো সবচেয়ে বড় না, আর বঙ্গবন্ধু যখন এই মানে কোটা ব্যবস্থাটা দেশ স্বাধীনের পরে প্রণয়ন করা হয়েছিল, তখন তো এটা বলা হয়েছিল যে এটা টেম্পোরারি বেসিসে। এটা তো এমন নয় যে বলা হয়েছিল যে আজীবন এই কোটাটা মানে ভ্যালিড থাকবে। এখন মানে মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে, 53 বছর পার হয়ে গেল। তারপরে এখনো যদি এই কোটা সিস্টেমটা আমরা মুক্তিযোদ্ধাদের দিই, তো মুক্তিযোদ্ধাদের প্রতি বা মুক্তিযুদ্ধের প্রতি এটা একটা অবমাননা হয়ে যাচ্ছে বলে কেউ মনে করছেন। না, মুক্তিযুদ্ধই তো এখন, আপনি শেখ মুজিবের কোটায় হাসিনা প্রধানমন্ত্রী, গোপালী এখন কি কোটায় প্রধানমন্ত্রী না? ও কি ভোট নেয়? আপনি যে কোটায় আন্দোলন করছেন, এই যে কোটা মোটা এগুলো তো কিচ্ছু না, সে তো তার বাপের কোটায় প্রধানমন্ত্রী। সে কি কাউকে কেয়ার করে? সে বাংলাদেশের 18 কোটি মানুষকে গুনে, সে তো ওই যে ভারতে যায়, মুদি হলে মুদ খায়, আর সে মুদ দিয়া গার্গেল করে, গার্গেল করে আইসে এখানে প্রধানমন্ত্রী হয়ে যায়। সে তো মুতের গার্গেলকারী, এই তো, তাই না? তাহলে দেখেন, কথাগুলা আমরা বারবার বলি, শেখ মুজিবের কোটায় গোপালী বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে এই যে সকল মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযোদ্ধার কথা বললেন, 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা, এই যে তার ক্যাবিনেটের 1 নম্বর সদস্য যে মুক্তিযোদ্ধা মন্ত্রী, প্রত্যেকদিন আমাদেরকে এগুলো আমাদের তরুণদেরকে মানে মনে করাই দিতে হবে। সে হলো খুনের মামলার, ধর্ষণ মামলার 1 নম্বর আসামি। সে কোন মুক্তিযোদ্ধা? শয়তান। এই যে মোজাম্মেল হক, গাজীপুর 1-এর এমপি, এবং এই 15 বছরের সে মন্ত্রী, এই শয়তানটা, সে কি মুক্তিযোদ্ধা? সে তো খুনের মামলার, সে দণ্ডপ্রাপ্ত, গ্রেপ্তারকৃত শেখ মুজিব তাকে বাঁচাইছিল। এখন আপনি দেখেন, সে কিন্তু 1 নম্বর ক্যাবিনেট মিনিস্টার।
ক্যাবিনেট মিনিস্টার এবং এখন এখনো কিন্তু তার যে দুশ্চরিত্র সব কিন্তু এখনো যায়নি। এখনো ওই যে হেলেনা জাহাঙ্গীর নামে যে একটা মহিলা, সেই মহিলার সাথে তার এখনো পরকীয়া চলছে। এগুলো ওপেন সিক্রেট। আচ্ছা, আ আপনার কাছে এইসব তথ্য আছে, একদিন এগুলো নিয়ে আপনি কথা বললেন। আপনি দেখেন, এখন আপনি এই যে আমাদের ছেলেরা কোটা আন্দোলন 56% কোটা, আমি দেখলাম সংবিধান পড়ে আমি আজকে দেখলাম 30% মুক্তিযুদ্ধ কোটা, 10% জেলা কোটা, 10% নারী কোটা, 5% নৃগোষ্ঠী যেটা আমাদের এথনিক গ্রুপ, 1% প্রতিবন্ধী। আমি মনে করি নৃগোষ্ঠীর 5 এবং প্রতিবন্ধীর 1% ছাড়া নারী কোটা নিয়ে এখন নারী কোটা আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে যদি যে কোনো ফ্যামিলির একটা বাচ্চা পড়ে, মেয়ে, সে কি নারী কোটায় পড়বে? আপনি আমাকে বলেন। নারী কোটায় কারা পড়তে পারে? আপনার নীলফামারী, রংপুর, দিনাজপুর, বান্দরবন, খাগড়াছড়ি, এখানে থেকে ওখানে পড়ে যদি কেউ নারী কোটা চায়, দ্যাট শুড বি অ্যালাউড, কথার কথা। কিন্তু আমি থাকবো, আমার বাড়ি বান্দরবনে, বাড়ি আমার কুড়িগ্রামে, কিন্তু থাকবো ঢাকায় একজন মেয়ে, তাহলে শি ইজ নট সাপোজ টু গেট দ্য উইমেন কোটা। কেন, কিভাবে পাবে সেটা? আমি মনে করি নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই দুইটা ছাড়া, এই 6% ছাড়া সব কোটা বাতিল করতে হবে। আমি আজকে সাক্ষাৎকার দেখলাম, আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী ফুর্তি যোদ্ধা, মুক্তিযোদ্ধা নামে ফুর্তি যোদ্ধা যারা, আবু আলম শহীদ খান, সাবেক সচিব আওয়ামী লীগের এমপি, এখন নাকি মন্ত্রী হয়েছে কিনা জানি না, তার সাক্ষাৎকার দেখলাম। বলতেছে যে মুক্তিযোদ্ধাদের অবমাননা, ননসেন্স। কিসের মুক্তিযোদ্ধার অবমাননা? আমি তো বললাম আমি তো মুক্তিযুদ্ধ ফ্যামিলির ছেলে, আচ্ছা, আমি তো মুক্তিযুদ্ধরা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা বোধের জন্য। তো এই আপনি তিনটেই তো। যখন একটা মুক্তিযোদ্ধাকে 30% কোটা দিয়ে দিচ্ছেন, ওটা তো একটা সাম্যের মানে প্রতি অবমাননা করা হচ্ছে। তো আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি একটা সাম্যের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করার জন্য। তো সেখানে যদি আপনি মুক্তিযোদ্ধা কোটার নামে একটা কোটা করে 30% শুধু মুক্তিযোদ্ধা পরিবারের নাতি, নাতনি এদেরকে সুযোগ দিয়ে দেন, তাহলে এটা সাম্যের প্রতি একটা চরম অবমাননা। না, না, তাই নয় কি? এটা তো 30%, এগুলো হচ্ছে ভারতের দালাল নিয়োগ করবে। আপনি শুনেন, ইটস ভেরি সিম্পল। আপনি বাংলাদেশটা আমরা যে স্বাধীন করছি, আমাদের পিতামাতারা যে স্বাধীন করছে, কিসের জন্য স্বাধীন করছে? পাকিস্তানি শোষণ থেকে বাঁচার জন্য। এখন সেই পাকিস্তানি শোষণের পরিবর্তে দিল্লির শোষণের জন্য আমরা আসছে। আপনি কি মনে করছেন এই 30% কোটা তো র ঠিক করে দিবে? এই 30% কোটা আসবে ইন দ্য নেম অফ মুক্তিযোদ্ধা, সবগুলো হচ্ছে আপনার গোপালীর লোক। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট, উইথ ফিউ এক্সেপশনস, আপনি এখন কি কোনো শিক্ষক নিয়োগ হয়? সেদিন একজন নামকরা শিক্ষক উনি বললেন যে এখন শিক্ষক নিয়োগ হয় না, এখন হচ্ছে শিক্ষক সমিতির নীল প্যানেলের ভোট নিয়োগ করা হয়। ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আগে কিছুটা মেধার ভিত্তিতে হইতো, এখন হচ্ছে ছাত্রলীগ যে করবে সে হবে। তো আপনি যে বললেন পিএসসি, আপনি কোটা, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি দ্বিতীয় শ্রেণী, নন ক্যাডার, ক্যাডার, যত রকমের সার্ভিস আছে, আপনি এখানে যদি ছাত্রলীগ, গুন্ডালীগ এবং র এজেন্ট না হয়, কারো চাকরি হবে না। যে কোনো চাকরির জন্য এনএসআই এবং ডিজিএফআই আপনার বাড়িতে যাবে। কেউ বিএনপি করে কিনা, আওয়ামী লীগের করে কিনা, অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে করে কিনা, অথবা আপনার এই জামাত করে কিনা, অথবা অন্যান্য রাজনৈতিক দল করে কিনা, এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। আপনার মনে নাই 2013 বা 14 সালে এই যে দেশ যারা চালায়, মানে এই যে এইচ টি ইমাম, এই শয়তানটা, এই শয়তান সে প্রকাশ্যে টিএসসিতে ডিক্লেয়ার করছিল, তোমরা ছাত্রলীগ যারা করো পরীক্ষা দাও, পাশ করার দায়িত্ব, চাকরি দেওয়ার দায়িত্ব আমার। আপনি নিশ্চয় মনে আছে আমার দর্শক শ্রোতাদের? হ্যাঁ, বলেছিল যে তোমরা রিটেনটা দেখো, ভাইবাটা আমরা দেখতেছি। হ্যাঁ, এরকম বলেছিল সে। এখন তো আর ভাইবা টাইবা রিটেন মিটেন মনে এখন কিচ্ছু নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি এখন ভর্তি হইতে যান, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, কৃষি, মানে এনি হোয়ার পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হইতে যান, সবাই তো আর ছাত্রলীগ করবে না।
এখন ওদের তো 5% চলে গেছে, কিন্তু একজন ছেলে, একজন মেয়ে, একজন স্টুডেন্ট সে বলতে পারবে না যে অন্য কোনো রাজনৈতিক দলের পরিবার থেকে আসছে বা অন্য কোনো রাজনৈতিক দল করে। তারা তো কোনো অবস্থাতেই কোনো হলে থাকতে পারবে না, এমনকি ক্লাসও করতে পারবে না, পরীক্ষাও দিতে পারবে না। বাংলাদেশ এই যে কোটার আন্দোলনদের ছাত্ররা করছে, আমি তাদেরকে বলি তোমরা প্রায়োরিটি সেট করো। এই দেশটার ইতিহাস, অন্য দেশের কথা আমি বাদ দিলাম, এই দেশের ইতিহাসের তরুণরাই সব করছে। সেটা পাকিস্তান বলো, আর মুক্তিযুদ্ধ বলো, আর ভাষা আন্দোলন বলো, এরশাদের পতন বলো, হাসিনার পতনই তোমাদের হাতে হতে হবে, তোমরাই করতে পারো। যারা ক্র্যাপ ডেইজ হয়ে গেছে, আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমরা পারবো না। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কান্ট্রি। এই যে কোটা, কোটা আজকে আপনি কোটার জন্য আপনি কি 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 করবেন? কোটা আপনি কোটার যে আপনার এই 56% যে কোটা, আপনি বাকি এই যে 44% কি হচ্ছে? আপনি এই যে পিএসসির অবস্থা কি দেখছেন না? বাকি 44% হচ্ছে কি তারা প্রশ্নপত্র ফাঁস করবে এবং প্রশ্নপত্র ফাঁস করে তারা তাদের নিজেদের মতো করে লোকদেরকে নিয়োগে ভূমিকা আচ্ছা, রাখবে এবং একটা ড্রাইভারের মতো একজন ব্যক্তি সে হয়ে যায় হাজার কোটি টাকার মালিক। তো আপনি ওই ধরনের নিউজ তো ফাঁস হচ্ছে। আমরা তো ড্রাইভারের কথা বলছি, এই যে বা এই আপনার এই যে আবেদ আলী। আচ্ছা, আমরা একটু কিন্তু এটা চ্যানেল 24 চমৎকার প্রতিবেদন করেছে। আমরা চলুন একটু এক ফাঁকে একটু চ্যানেল 24 আচ্ছা এর সেই প্লিজ, নিউজের একটু অংশ দেখে তারপর আলোচনায় ফিরে আসছি। ওকে প্লিজ। এ যেন সর্ষের ভেতরে ভূত। এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। শুক্রবার রেলওয়ের 516টি পদের নিয়োগ পরীক্ষায় এই ঘটনাটি ঘটে। এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি। চ্যানেল 24 এর দীর্ঘ অনুসন্ধানে মিলেছে এসব তথ্য। তানভীর আহমেদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল ইমরান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এমন অনেক অভিযোগ আসতে শুরু করে। কয়েক বছর আগে থেকেই এসব অভিযোগের সূত্র মেলাতে কাজ শুরু করে টিম সার্চলাইট। খোঁজ মেলে এমন এক ব্যক্তির, যিনি একসময় চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন। বিসিএসে উনি নিজ মুখে গল্প করতো যে আমি প্রায় 4 থেকে 5টা ক্যাডার বানাইছি, তারপরে নন ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার বানাইছি একটা বৈদেশিক কর্মসংস্থান ইয়েতে। তো আমার কাছে সব কিছুই হয়। উনি বলেন আমি 33তম বিসিএস 34তম বিসিএসের কাজ করছি, ক্যাডার বানাইছি 4-5টা, 35তম প্রিলিতে আমি পড়াইছি। আমি দেখছি যে রাজস্ব কর্মকর্তা পিএসসির আন্ডারে, সেটার উনি প্রশ্ন পায় এবং অনেককে পড়ায়, শেষ পর্যন্ত 5-6 জনের চাকরি হয়। লাখো চাকরি প্রার্থীর ভরসার প্রতীক বিপিএসসির নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির খবর শিউরে ওঠার মতোই। উনি পিএসসির এই নন ক্যাডারগুলোই করতো, আর আগে বলতো আগে 4-5টা বিসিএস ক্যাডার বানাইছি, তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে পড়ে, রাজস্ব, এটিও এইসব। তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স, এটার অনেকগুলো প্রায় 20-25টা চাকরি হয় ওনার মাধ্যমে। তবে চাক্ষুষ সাক্ষীর তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে। এজন্য বেছে নেওয়া হয় গত 5 জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। এবার অপেক্ষা। শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে সেটি আমাদের হাতে আসে অন্তত 1 ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। ওনারা যে কোশ্চেনগুলো দিছিল বুঝছেন, মানে ওখান থেকে তো মনে করেন আপনার যা কমন ছিল এতে তো 80 থেকে 85 মার্ক তোলার কথা বলছিল যে ভাই লিয়ে গেছিল। তো এখানে তো মনে করেন প্রায় 85.5 আমি অ্যান্সার করে দিয়ে আসি। এমন অন্তত 15টি স্থানের খোঁজ পেয়েছে চ্যানেল 24, যেখানে 3 শতাধিক শিক্ষার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর পড়ানো হয়। এই হচ্ছে অবস্থা। দেখুন এই আবেদ আলী তিনি এভাবে ফাঁস করেই কত টাকা তিনি কামিয়ে নিলেন। এবং এই অনুসন্ধানটি করেছেন যিনি মিস্টার ইমরান, তিনি একজন প্রবাসী সাংবাদিক। বর্তমানে তিনি কানাডাতে অবস্থান করছেন এবং চমৎকার একটি অনুসন্ধান তিনি
সম্পন্ন করেছেন এবং এটি নিয়ে তো এখন পুরো তোলপাড় সারা বাংলাদেশ। তো আপনি যেটা বলছিলেন যদি একটু কন্টিনিউ করেন যে এই যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে জি, একে তো কোটা আবার একদিকে এই ধরনের এপিএসসির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। না আপনি দেখুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেটা ইস্ট পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন অথবা পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের থেকে বা এর আগে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস ছিল, এরপরে সিএসপি ইপিসিএস থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হয়েছে। আপনি দেখেন ৭৩ সালে, আমরা সবসময় বলি ৭৩ সালে এই মুক্তিযোদ্ধাদেরকে সোকল মুক্তিযোদ্ধাদেরকে যাদের মধ্যে যারা শুধু বিএ পাস করছে, ভুয়া মানে আপনি জানেন তো ৭২, ৭৩, ৭৪ সালে হইলো টুল টেবিল পাস করছে, ওদেরকে তোফাইল ক্যাডার যেটাকে বলা হয়, সেই তোফাইল ক্যাডারের আপনার এদেরকে চুক্তি চাকরি দেওয়ার জন্য একটা টিকমার্কের বিসিএস ওইটা করা হয়েছিল সিভিল সার্ভিস, মানে ধ্বংস করে দেওয়ার সিভিল সার্ভিসের যে আপনার শুরু হলো শেখ মুজিবের আমলে। এই যে কেন বারবার একটা কথা বলি, যদি আপনার মাথায় পছন্দ থাকে, যদি দেশের প্রধান ব্যক্তি যিনি অবিসংবাদিত নেতা শেখ মুজিব যদি লেখাপড়া না করেন, যদি উনি ফেল করেন, বিএ ফেল 3বার, আপনার ক্লাস 9-এ যদি ফেল করেন, এই লোক যদি দেশের নেতা হয় তাহলে সিভিল সার্ভিসের এই অবস্থা হবে, লেখাপড়ার মানের এই অবস্থা যাবে। আচ্ছা দেখেন ৭৪-৭৫-এ কোনো আর সিভিল সার্ভিস পরীক্ষা হয় নাই, ওই যে ৭৩ সালে প্রায় কত 400-500 এরকম নিয়োগ করা হয়েছিল। আচ্ছা এটা সংস্কার হয়েছে 1976 সালে রাষ্ট্রপতি জিয়া। ইপিসিএস এবং পিএসসি কে যদিও 72 সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়, এটার সত্যিকারের কাজ শুরু হয় উইথ অল মেধাভিত্তিক মেরিটোক্রেসি যেটাকে বলা হয়, ব্যুরোক্রেসির যে মেরিটোক্রেসি, আইসিএস সিএসপি, এখানে কোনোদিন কোনো আপোষ করা হয়নি। এবং প্রফেসর কামাল উদ্দিন খুব সম্ভবত উনি জিয়াউর রহমানের এই সিভিল ব্যুরোক্রেসির উপর উনি যে আপনি 1977, 1979, 1980 রাষ্ট্রপতি জিয়ার আমলে এই 3টা পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল এবং এদের কোয়ালিটি কোনো অবস্থাতেই সিএসপির নিচে ছিল না বলে উনি মন্তব্য করেছেন, ওনার উপর আর্টিকেল আছে। এরপরেও আমি বলবো 1982 সালে এরশাদ মার্শাল ল জারি করার পরেও এই আপনার 83 থেকে আপনি বলতে পারেন, যদিও আস্তে আস্তে খারাপ, 83-তে আরেকটা টিপ মার্কেট বিসিএস উপজেলা ম্যাজিস্ট্রেট বানাইছিল, এই যে যেটার একটা আমাদের ব্যাক প্রোডাক্ট, এই যে আমাদের এই যে চোর, এই যে আপনার চোরাটা, এই যে দুদকের কমিশনার এখন যে রাষ্ট্রপতি বানাইছে, সে ওই 83 সালের ওই টিকমাসের সিভিল সার্ভিস শাহাবুদ্দিন চুপ্পু, সেও একটা এই শয়তান প্রোডাক্ট আপনার, সে ছিল ওই যে জুডিশিয়ারিতে গেছে আর কি, সে ওই জেলা জজ পর্যন্ত হয়েছিল, এই একটা প্রোডাক্ট। 73 এবং 83 এই দুইটা বাদ দিলে এরপরে আপনি বলতে পারেন কম বেশি 2000 সাল পর্যন্ত, বা আরো আপনি বলতে পারেন 2001, 2, 3, 4, 5, হ্যাঁ, বা এমনকি 2008-এর পরপর গোপালী ক্ষমতায় আসার পরও এই যে কুকর্মটা এইচটি ইমাম যে শুরু করে দিল, আমরা আবেদ আলীর কথা বলি, ওহিদুল ইসলাম তুষারের নাম আসছে, এখানে কয়েকজন কর্মকর্তা, সহকারী পরিচালকের নাম আসছে, কিন্তু আপনি খেয়াল করবেন এই যে সাদাত হোসেন মারা যাওয়ার পরে 3জন পিএসসি চেয়ারম্যান হয়েছে, এটিএম আহমেদুল হক, ইকরাম আহমেদ, মোহাম্মদ সাদিক, এখন মোহাম্মদ সোহরাব হোসেন। এই যে মোহাম্মদ সাদিক পিএসসির ইতিহাসে এগুলো সবগুলো সাবেক সচিব, এ কিন্তু এখন সুনামগঞ্জ 4-এর এমপি, মানে ইমিডিয়েট পাস্ট পিএসসি চেয়ারম্যান, সে এখন সুনামগঞ্জ 4-এর এমপি। আপনি এই যে চ্যানেল 4-কে তো অবশ্যই ধন্যবাদ দিব, বাংলাদেশে তো সাংবাদিকতা নাই, চ্যানেল 24-কে তো আমরা অবশ্যই ধন্যবাদ দিব, এই বাংলাদেশে নাই সাংবাদিকতার মধ্যে যে তারা এই জিনিসটা করলো, মানে ইজ রিয়েলি উই মাস্ট থ্যাংক দেম। এখন আমি চ্যানেল 24-কে বলবো, যদি আপনাদের সাহস থাকে, যদি আপনাদের গাটস থাকে, এই যে ড্রাইভার আর 2জন কর্মকর্তা যদি 1-2টা করতে পারে, 12 বছর এই বেটা ছিল 2014 থেকে 2020, প্রথমে সে 2 বছর ছিল পিএসসির মেম্বার, মূল মেম্বার, এবং পরে সে হয়েছে চেয়ারম্যান আরো 6 বছর, 2020-এ ছাড়ছে, এখন যে আছে সে সৌরভ, সে আছে 4 বছর। আমি তো মনে করি এখানে গোপালী A to Z সবাই জড়িত। আপনি 14 বছর কিভাবে 30টা সিভিল সার্ভিস পরীক্ষা এবং অন্যান্য নন ক্যাডার অফিসিয়াল নিয়োগ
এবং সর্বশেষে যে জুলাই মাসে 516 জন রেলের কর্মকর্তা নিয়োগ, এই যে এইগুলাতে যে এইভাবে ভয়ঙ্কর ভাবে আপনি এই যে প্রশ্নপত্র কি মানে তাদের সিস্টেমটা দেখছেন যে চ্যানেল 24 যেগুলো দেখাচ্ছে কিভাবে বিক্রি করে, কাকে কত টাকা দেয়, শত শত কোটি টাকার বাণিজ্য। মানে আমাদের জাতির একে তো লেখাপড়া সিলেবাস সব ধ্বংস, রাজনীতি ধ্বংস, অর্থনীতি ধ্বংস, এবং আমাদের দেশের মেধাহীন করার জন্য যে 56% দেবে র, এই যে কোটা নামে, বাকি 40% হচ্ছে চোর। এই যে ক্রিপ্টোক্রেসি, সমস্ত জায়গায় চোর। আপনি কি মনে করেন গোপাল এগুলো জানে না? 14 বছর ধরে আপনার সিভিল সার্ভিসের পরীক্ষা আপনার ফাঁস হইতো। আপনার কি মনে আছে যে নুরুল ইসলাম নাহিদ, এই যে বিভ্রান্ত বামপন্থী, এই সো কল কমিউনিস্ট, আওয়ামী লীগের যোগ দিয়া সে যে কি করছিল, এমন কোন প্রশ্নপত্র কি বাকি ছিল? ক্লাস 5, ক্লাস 8, এসএসসি, এইচএসসি, মেডিকেল, বুয়েট, মানে বুয়েট বাদ দিলে সমস্ত জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো ফাঁস হইতো এই যে এই নাহিদ নামক এই বিভ্রান্ত বামপন্থীর আমলে। এগুলো মনে আছে? অর্থাৎ আপনার আমাদের জাতির যত রকমের মেরুদণ্ড আছে, আমাদের যত রকমের গাটস আছে, আমাদের যত রকম দেশটা গড়ার জন্য যে সব জায়গায় এগুলাকে সমূলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করছেন এগুলা ওই একটা ড্রাইভার বা একটা সহকারী পরিচালক, এই যে এদেরকে আমরা যে টার্গেট করতেছি? নো, পিএসসি চেয়ারম্যান সাদেক সেও ভুয়া মুক্তিযোদ্ধা সাজছিল। এগুলো আমরা ভুলে যাই। 62,000 ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে কমপক্ষে 40 জন ছিল সচিব। তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হলো কেন? বাংলাদেশে ফায়ারিং স্কোয়াড চালু করা উচিত। আমি মনে করি এদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত। তারা যে ভুয়া মুক্তিযোদ্ধা সাইজা, তারা যে সচিব হইল, তারা যে সিনিয়রিটি নিল, তারা যে বেতন ভাতা নিল বছরের পর বছর, যুগের পর যুগ, শুধু ওদেরকে মুক্তিযোদ্ধা বাতিল করে বা তাদেরকে রিটায়ারমেন্ট করেই কি তাদেরকে ক্ষান্ত হবে? তাদের বিচার কই? এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী খুনি, তার বিচার হবে না কেন? সে কেন এখানে মন্ত্রী থাকবে? আমাদের কোনটা রেখে কোনটা বলবো? আমরা তো ধরেন এত ইস্যু, আমরা যদি একটা কথাও আমরা যদি চালু করি, ওই কথা নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, দেশটা কোথায় গেছে? আমি ভারতের কোটা নিয়ে লেখাপড়া করতেছিলাম। ভারতেও এরকম কোটা আছে, কিন্তু ভারতের কোটাটা কি পরিমাণ অর্গানাইজ আপনি জানেন? যদি আপনি কোটা বলেন, ওটার উপর কমিটি হচ্ছে, বিরোধী দল, সরকারি দল এবং একটা এই আমলাদের একটা রিপোর্ট নিচ্ছে। রিপোর্ট নেওয়ার পরে সত্যিকার অর্থেই সে অনগ্রসর কিনা, সত্যিকার অর্থেই অনগ্রসর কত পার্সেন্ট লোক চাকরি করতেছে আপনি জানেন? ভারত এমনিতেই আপনি একটা কাস্টের একটা দেশ, একটা সাম্প্রদায়িক দেশ। সত্যিকার অর্থে মানে উইদিন দ্য হিন্দু কমিউনিটি দে আর সাম্প্রদায়িক। কেন? পুরো দেশটা চালায় 15% মানুষ, এই মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, এরা, ঠাকুর, এরা। বাকিরা কিন্তু সেটা আপনি মিলিটারি বলেন, সেটা সিভিল সার্ভিস বলেন, সেটা পলিটিক্স বলেন, সেটা আপনি ব্যবসা বলেন, এভরিহোয়ার। অর্থাৎ ভারতের এই জিনিসটা এখনো তারা এই জন্য অনগ্রসর কে কতটুক এইটার উপর একদম সত্যিকার অর্থে ডেটা করে ওরা কোটা চালু করছে। যদিও নরেন্দ্র মোদী এসে সব তছনছ করে দিছে। যেখানে মুসলমানরা 2.5% ছিল 2006 সালে, এখন 1%ও নেই, 1%ও নেই, এখন 0.0 সামহার চলে গেছে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমাদের এখানে কোন অ্যানালিসিস আছে অথবা অ্যানালিসিস সত্যিকার হওয়ার কোন রিজন আছে? কোন রিজন নেই। একমাত্র রিজন হলো সে গুন্ডালি করতে হবে, সে ভারতের দালাল হইতে হবে, এবং ইন দ্য নেম অফ মুক্তিযুদ্ধ, ইন দ্য নেম অফ মুক্তিযোদ্ধা, এই ফুর্তি যোদ্ধারা, এই যে আবু আলম শহীদ খানদের মতো, তোফাইলদের মতো, এই যে আমুদের মতো এই ফুর্তি যোদ্ধা, তাদের নাকি অবমাননা হবে এটা বাতিল করলে। অবশ্যই 30%, 100% বাতিল করতে হবে। মুক্তিযোদ্ধারা যারা ভাতা, যারা অনগ্রসর, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাদেরকে ভাতা দেওয়া হোক, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হোক, ঠিক আছে। তাদের ছেলে কি করছে, তাদের নাতিপুতি কি করছে, কেন এরা কেন পাবে? আমি একজন মুক্তিযোদ্ধার সংগঠকের ছেলে হিসেবে আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে মেধাদের মূল্য দিতে হবে, বাংলাদেশে মেরিটক্রেসি চালু করতে হবে। আমাদের সন্তানরা যারা মেধার ভিত্তিতে আসবে, শুধুমাত্র নৃগোষ্ঠী যারা সত্যিকার অর্থেই অনগ্রসর এবং প্রতিবন্ধী, এটা ছাড়া আর কোনো কোটা
আমি ছাত্রদেরকে বলবো, তরুণদেরকে বলবো, এই যে পিএসসি ড্রাইভারকে না ধরে টার্গেট করতে হবে গোপালীকে, টার্গেট করতে হবে এই যে পিএসসি চেয়ারম্যান এই যে সোহরাব, ওই দিন দেখলে সাক্ষাৎকারে চ্যানেল 24-এ বলতেছে বিভিন্ন রকম ইনিয়ে বিনিয়ে, চোরের বাচ্চা চোর, তোমরা সবাই জড়িত হাসিনার সাথে, এই গোপালীর সাথে ভারতের সব দালাল, পিএসসির যত মেম্বার, পিএসসির যত চেয়ারম্যান 14 বছর যাবত এইরকম জালিয়াতি, এইরকম প্রশ্নপত্র ফাঁস, পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার যদি জড়িত থাকে, আপনি মনে করেন এটা একটা ঘটনা ঘটলে, দুইটা ঘটনা ঘটলে আপনি এটার বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবেন। ইট ইজ অ্যান অর্গানাইজড ক্লিপ্টোক্রেসি, ইট ইজ অ্যান অর্গানাইজড ক্রাইম বাই দ্য পিএসসি চেয়ারম্যান টু পিয়ন, পিএসসি চেয়ারম্যান টু ড্রাইভার, ইনক্লুডিং হাসিনা। হাসিনাকে বলা হয়েছে 30% রয়্যাল এজেন্ট ঢুকাচ্ছি, আপনি অনুমতি দেন, ঢুকাও। ও তো বলতেছে এগুলো পিএসসি এজেন্ট, ভারতের দালাল ঢুকাচ্ছে এখানে, এগুলো তো মুক্তিযোদ্ধা না। কিসের মুক্তিযোদ্ধা? এখন আপনার এই যে মন্ত্রী ছিল বরিশালের, যে ভুয়া মুক্তিযুদ্ধ সাজছে, তারা শাস্তি দিছে হাসিনা। কি নাম ওই যে অ্যাডভোকেট, নামটা ভুলে গেলাম, এই আপনার পূর্তমন্ত্রী ছিল, এই যে সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিল, সে ভুয়া মুক্তিযোদ্ধা। তার বয়স মুক্তিযুদ্ধের সময় নাকি দিল 3 বছর, সে এখন মুক্তিযোদ্ধা। এইসব ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ধারী এবং ভুয়া মুক্তিযোদ্ধা, এমনকি সত্যিকারের মুক্তিযোদ্ধা হলে তাদের ছেলে মেয়েরা কেন এখানে আপনার চাকরিতে ইয়ে পাবে। আপনি কি সৌম্য রেজাউল করিমের কথা বলছেন? সৌম্য রেজাউল করিম, এক্স্যাক্টলি, সেও ভুয়া মুক্তিযোদ্ধা। সে নাকি তার বয়স ছিল 3 না 4 বছর, সে মুক্তিযুদ্ধ সাজিয়ে বসে রয়েছে। এরকম আমার কাছে এগুলো পড়তে, 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা গোপালী ক্ষমতায় আসার পরে সে আবার ওখানে রাজাকারে ঢুকেছে। আবার এটা তারাই করছে, এই লিস্টও তারা করছে, এটা আবার বাতিলও করছে। কিন্তু যারা প্রমোশন পাইছে, যারা বেতন ভাতা নিছে, যারা, তাদের কোনো শাস্তি দেয়নি। তো বাংলাদেশের ছাত্রদেরকে বলবো, তোমরা যে আজকে সাক্ষাৎকার দেখলাম, আমি তোমাদের এগুলোতে আমি সন্তুষ্ট না। তোমরা পরিষ্কার করে বলতে হবে কোন মুক্তিযোদ্ধার কোটা থাকতে হবে না। আসিফ নজরুল সাহেব বলছেন, উনাকে আমরা উইথ অল রেসপেক্ট, আপনি বললেন যে শেখ মুজিবের পরিবার সবচেয়ে বড় মুক্তিযোদ্ধার ফ্যামিলি। কোথায়? উনি মুক্তি সংগ্রামী, উনি নেতা, ঠিক আছে। শেখ মুজিবের কোন পরিবারের সদস্য মুক্তিযুদ্ধ করছে আমাকে একটু বলবেন প্রফেসর আসিফ নজরুল সাহেব? এত বেশি এগুলো না বললে তো ওনারা বাংলাদেশে থেকে আসলে টকশো করতে পারবেন না, এই জন্য। কিন্তু আপনি শেখ মুজিবের প্রতি আপনার শ্রদ্ধা, আপনার কেন, আমাদেরও আছে। এটা 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত অবিসংবাদিত নেতা। উনি তো উনার সব আমরা ভুলে যাব, কিন্তু উনি 72 থেকে 75-এ কি করছেন, উনি কিসের কোটা চালু করছেন, উনি 75 পর্যন্ত কাদের, 73 সালে উনি কাদেরকে নিয়োগ করছেন, আসিফ নজরুল সাহেব এগুলো একটু বলবেন না? ঠিক আছে, শেখ মুজিবের বাংলাদেশের সমালোচনা করতে পারবেন না, আইন করছে, 14 বছর জেল দিবে, কিন্তু আপনি বললেন যে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা, জিয়ার পরিবারের কথাও বলছেন, খালেদ মোশাররফের কথা বলছেন, আপনি জিল্লুর রহমানের কথা বলছেন। ঠিক আছে, যারা মুক্তিযুদ্ধ করছে, উনি বাংলাদেশের অবিসংবাদিত মুক্তি সংগ্রামের নেতা, এটা ঠিক আছে। কিন্তু শেখ কামাল, শেখ জামাল, হাসিনা, রেহানা মুক্তিযুদ্ধ করছে? মিস্টার আসিফ নজরুল করছে? হাসিনা তো ছিল রাও ফরমালির গেস্ট, বাচ্চা জন্ম দিয়েছে ঢাকা মেডিকেল কলেজে। বাংলাদেশের সমস্ত পরিবার যখন রাস্তায় দৌড়াচ্ছে, বাংলাদেশের 7.5 কোটি মানুষ যখন রাস্তায় ঘরে বারে বিলে নদীতে খালে এবং ভারতে চলে যাচ্ছে অসহায় মানুষ, আর এখানে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তখন সে ঢাকা মেডিকেল কলেজের এয়ার কন্ডিশন রুমে বাচ্চা জন্ম দিচ্ছে, সে মুক্তিযোদ্ধা? ও পরিবারের শেখ কামাল, শেখ জামাল কোন মুক্তিযুদ্ধ করছে? ওই তাজউদ্দিন রে থিয়েটার রোডে মারতে গেছে 5 বার, এই যে শেখ কামাল আর শেখ ফজলুল হক মনি, শেখ জামাল, তোফায়েল আহমেদ, এই ফুর্তি যোদ্ধারা, আপনি তাদেরকে মুক্তিযুদ্ধ বলেন? খুব দুঃখ লাগছে আপনি যখন এই কথাটা বলছেন। ওই পরিবারের কোনো মুক্তিযোদ্ধা নাই। মুক্তিযোদ্ধা আর মুক্তি সংগ্রাম অন্য জিনিস। রাজনৈতিক দিকে শেখ মুজিব মহিরুহ নেতা ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু মুক্তিযুদ্ধে ওই পরিবার ছিল না। যাই হোক, আমি তরুণদেরকে বলবো, বাংলাদেশ সর্বগ্রাসী রাজনৈতিক অর্থনৈতিক ধ্বংসের দিকে চলে গেছে, এটা কবরে চলে যাচ্ছে। এইটা থেকে উদ্ধার করার প্রধানতম ফিউচার জেনারেশন, তোমরা যারা ছাত্র, তোমরা যারা তরুণ, শুধু কোটার কথা বললে হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় ডাকু, বাংলাদেশের মানুষের কোনো অধিকার যে নাই,
যে হরণ করছে এই শেখ মুজিবের মাইয়া, এই যে শেখ গোপালী, ভারতের গোলাম, এই দাসী, একে উৎখাত না করলে তোমাদের কোটা। শুনলাম একটু আগে সে একদিন চীন সফর বন্ধ করে চলে আসতেছে, কালকে পরশুদিন আসার কথা। হয়তো একটু ভয় পাইছে না কি দেখাচ্ছে আমরা জানি না, তার তো অনেক রকমের খেলা আছে, ভারত কোন দিকে ঘুরায়, নিশ্চয়ই রর কোনো মেসেজ পাইছে, এখন চলে আসতেছে। আমি ছাত্রদেরকে বলবো, তোমাদের দাবি শুধু এই কোটা না, তোমাদের দাবি হওয়া উচিত সিভিল রাইট, তোমাদের দাবি হওয়া উচিত প্রেস ফ্রিডম, তোমাদের প্রধান দাবি হওয়া উচিত গণতন্ত্র। সুতরাং তোমরা পিছু হটার আমার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। শুধু কোটা দিলেই তোমাদের রাস্তা থেকে তোমরা ঘরে ফেরত যাবা, এইটা তোমাদের করা ঠিক হবে বলে আমি মনে করি না।